গত 10 বছরেও স্থায়ী ক্যাম্পাসে যায়নি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ হচ্ছে না সিটি ক্যাম্পাস। দায় সারা জবাব ইউজিসির। কমিশনের ক্ষমতা বাড়িয়ে শিগগিরই হতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। ভূমিকা রাখবে পুঁজিবাজারে আস্থা সংকট কাটাতে, মত বিশ্লেষকদের। ঢাকা মাওয়া ভাঙ্গা রেলপথ নির্মাণ কাজে ক্ষতিপূরণ না দিয়ে জমি অধিগ্রহণের অভিযোগ। শঙ্কায় স্থানীয়রা, প্রশাসনের চাপে সরিয়ে নিচ্ছেন স্থাপনা। পহেলা জানুয়ারি থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেয়ার ঘোষণা সৌদি সরকারের। চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট, খুশি প্রবাসীরা। কাতারের নিষেধাজ্ঞা অব্যাহত। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে ১,৫০০ টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনা ইলিশ সংকটে থাকা কলকাতার বাঙালিরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজনে সময়ের বাণিজ্যে। আপনাদের সঙ্গে আছি আমি কামরুল হাসান সবুজ। গত 10 বছরে অন্তত 5 বার সময় দিয়েও স্থায়ী ক্যাম্পাসে নেওয়া যায়নি দেশের অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। বরং আইন অমান্য করে ভাড়া বাড়ি কিংবা ফ্ল্যাটে বহাল তবিয়তে চলছে প্রতিষ্ঠানগুলো। আবার অনেকে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করলেও শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ করছে না সিটি ক্যাম্পাস। অথচ এসব অনিয়মের দায়ে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার আইন থাকলেও অনেকটাই উদাসীন ইউজিসি। রাশেদ বাপ্পির রিপোর্ট। ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অল্টারনেটিভ ইউডা 2002 সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে প্রতিষ্ঠার পর পেরিয়েছে 18টি বছর। তবু আজও স্থায়ী ক্যাম্পাসের মুখ দেখেনি এর শিক্ষার্থীরা, বরং আইনের তোয়াক্কা না করেই শিক্ষা কার্যক্রম চলছে ভাড়া বাসায়। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি এক্ষেত্রে এগিয়েছে অনেক দূর। দুটি বিশ্ববিদ্যালয় একই বছরে প্রতিষ্ঠা পেলেও এরই মধ্যে আশুলিয়ায় প্রায় 150 একর জমিতে স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করেছে বিশ্ববিদ্যালয়টি। তবে অবকাঠামোগত সক্ষমতা সত্ত্বেও আজও সিটি ক্যাম্পাসের লোভ ছাড়তে পারেনি প্রতিষ্ঠানটি। আইন অমান্যের এই প্রতিযোগিতায় প্রতিটি প্রতিষ্ঠানেরই রয়েছে ভিন্ন ভিন্ন ব্যাখ্যা, ভিন্ন ভিন্ন অজুহাত। এখানে কিছু ছাত্র ভর্তি হয়েছিল, তারা তো এই ক্যাম্পাস দেখে এখানে ভর্তি হয়েছে। আমরা তো তাদেরকে জোর করে বলতে পারবো না যে তোমাদের ওইখানে যেতে হবে। এখানে থেকে যদি আমি আরেকটা ধানমন্ডির আরেকটা বিল্ডিং এ করি, এটাকে অবৈধ বলা তো আমাকে হেয় করা। এক্ষেত্রে শিক্ষার্থীদের অভিযোগের তীর বিশ্ববিদ্যালয় প্রশাসনের দিকেই। ক্যাম্পাস থাকবে বড়সড়, আমাদের একটা বসার জায়গা থাকবে। ফার্স্টে দেখে মনে হয়েছে এটা একটা শপিং মল। ইউনিভার্সিটি অপশন দিয়েছে, যেমন হয় তুমি ধানমন্ডিতে ভর্তি হও, না হয় উত্তরা, আর না হয় আশুলিয়া। বিল্ডিং কেন্দ্রিক পড়ালেখাটা ঠিকঠাক ভালো লাগে না, কিন্তু পরিস্থিতি শিকার। দেশে 106টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমতি থাকলেও শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে 96টি, যার মধ্যে মাত্র 24টির শিক্ষা কার্যক্রম চলছে স্থায়ী ক্যাম্পাসে। বাকিদের অনেকে এখনো শুরুই করেনি স্থায়ী ক্যাম্পাস নির্মাণের কাজ। আইন লঙ্ঘনকারী প্রতিষ্ঠানগুলোকে শিগগিরই শাস্তির আওতায় আনার কথা বলছে ইউজিসি। কিছু কিছু ইউনিভার্সিটি যেটা আমাদের নোটিশে আসছে যে তারা সিটি ক্যাম্পাসে স্টুডেন্ট ভর্তি করছে, ওর পার্মানেন্ট ভর্তি করছে, তারা যে স্থায়ী ক্যাম্পাসের যে স্ট্যাটাস অথবা তাদের যে পার্মানেন্ট সনদ পেতে হয় ওটা তারা পেতে পারবে না। বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন 2010 অনুযায়ী অনুমোদনের 12 বছরের মধ্যে স্থায়ী ক্যাম্পাসে যাওয়ার বাধ্যবাধকতা রয়েছে। উচ্চশিক্ষায় পাবলিক বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অবদান কোনো অংশে কম নয়। তবে স্থায়ী ক্যাম্পাস না থাকা, শিক্ষার মান ও সার্টিফিকেট বাণিজ্য সহ নানা কারণে বরাবরই সমালোচিত অধিকাংশ প্রতিষ্ঠান। শিক্ষাবিদরা মনে করেন উচ্চশিক্ষার গুণগত মান ধরে রাখার পাশাপাশি এসব প্রতিষ্ঠানের প্রতি সাধারণ মানুষের আস্থা ফেরাতে আরও বেশি দায়িত্বশীল হতে হবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকেই। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, ঢাকা। শিগগিরই হতে যাচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। খসড়া মন্ত্রণালয়ে পাঠানোর জন্য চূড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন বিএসসিসির চেয়ারম্যান। প্রশাসক নিয়োগের ক্ষমতা কমিশনকে দেওয়ার প্রস্তাব সহ নতুন আইনের বেশ কিছু পরিবর্তন পুঁজিবাজারে আস্থার সংকট কাটাতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করেন বিশ্লেষকরা। সানবীর রুপলের রিপোর্ট। 1993 ও 1969 সালের আইন ও অধ্যাদেশকে একীভূত করে করা হচ্ছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন 2020। আইনটি পাশ হলে আগের আইন ও অধ্যাদেশ বাতিল হবে। নতুন আইনে সরকার চাইলে বিএসইসি থেকেই কমিশনার নিয়োগ দিতে পারবে। তালিকাভুক্ত কোম্পানির অধিগ্রহণ ও একীভূতকরণ কার্যক্রম নিয়ন্ত্রণের ক্ষমতা বিএসইসির হাতে থাকবে। স্টক এক্সচেঞ্জ বা পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে পর্যবেক্ষক এবং পরিচালনা পর্ষদ বাতিল করে প্রশাসক নিয়োগের ক্ষমতা কমিশনকে দেয়া
দেওয়ার প্রস্তাব করা হয়েছে। কমিশনের কর্মকর্তা কর্মচারীদের সরকারি চাকরি হিসেবে বেতন ভাতা দেওয়ার প্রস্তাব করা হচ্ছে। আশা করছি যে জিনিসটা অনেক সহজ এবং সিম্পলিফাইড হবে। একটা অর্ডিন্যান্স এগুলোকে সবগুলো যখন এক জায়গায় হবে, তবে এখানে মেজর কোনো চেঞ্জ নাই, কারণ এটা আর তেমন কোনো কাজ নেই। মন্ত্রণালয়েরও কাজ শেষ। আমরা জাস্ট মন্ত্রণালয়ের কাজটি দেখে শুনে বানান টানান বা গ্রামাটিক্যালের বা শব্দগুলা বা কোথাও কোনো ভুল ত্রুটি হচ্ছে কিনা জাস্ট দেখে দিয়েছি। শুধু আইন পরিবর্তন নয়, শক্তভাবে প্রয়োগের পরামর্শ পুঁজিবাজার বিশ্লেষকদের। 2010 থেকে আজ পর্যন্ত প্রায় 80 রুলস হয়েছে এবং সেই সব রুলস তারা পরিবর্তনের জন্য করেছে। প্লাস সরকার নিজে, আপনি আমাদের যে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ অর্ডিন্যান্স 1969 এবং সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 1993 এই দুটোকে সাসপেন্ড করে এবং নতুন আইন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন অ্যাক্ট 2020, তার মানে হলো ওভারঅল তারা যেটা করছে সেটার কারণে কিন্তু মার্কেট অবশ্যই একটা ভালো দিকে যাবে। প্রস্তাবিত নতুন আইনটি মন্ত্রিসভায় অনুমোদন দেওয়ার পর সংসদে পাশ করা হবে। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। উপহার হিসেবে পশ্চিমবঙ্গবাসীকে আবারও পদ্মার ইলিশের স্বাদ দিতে যাচ্ছে বাংলাদেশ সরকার। চলমান কোভিড বাস্তবতা, জেলেরা মাছ ধরতে যেতে না পারা সহ নানা সমস্যার কারণে এবার পশ্চিমবঙ্গের ইলিশও বাঙালিদের পাতে প্রায় নেই বললেই চলে। এই অবস্থায় প্রায় ১,৫০০ টন পদ্মার রূপালী ইলিশ পেতে চলেছেন কলকাতার বাঙালিরা। সুব্রত আচার্যের রিপোর্ট। গেল বছরের আগস্টে বাংলাদেশ সরকারের উপহার হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছিল ৫০০ টন ইলিশ। কলকাতার পার্শ্ববর্তী হাওড়ায় রাজ্যটির বৃহত্তর মাছের আড়তে পৌঁছতেই কয়েক ঘন্টার ব্যবধানে প্রায় হাওয়া হয়ে গিয়েছিল সেই ইলিশ। এরই ধারাবাহিকতায় এবারও পশ্চিমবঙ্গবাসীর জন্য ইলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সরকার। শুধু তাই নয়, গেল বছরের তুলনায় প্রায় ৩ গুণ বেশি ইলিশ আসছে এবার, আর তাই প্রত্যাশাও বেশি সবার। আমাদের পশ্চিমবঙ্গের ইলিশ প্রেমী বাঙালি খুবই উৎসাহ ভরা আছেন যে অনেক বছর পর এই পরিমাণে 2012 থেকে এটা বিগেস্ট কোয়ান্টিটি ইলিশের আছে যেটা আমাদের কলকাতা বাজারে ঢুকবে। আশা করি আমাদের মিডল ক্লাস ইলিশ প্রেমীরা এই মাছ খেতে পারবে। ইলিশ মাছের প্রথম চালানটি সোমবার ভারত বাংলাদেশের বেনাপোল পেট্রাপোল সীমান্ত দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশের কথা রয়েছে। সেখানে আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাকগুলো রওনা হবে হাওড়ার মাছের আড়তের উদ্দেশ্যে। সেখান থেকে খুচরা বিক্রেতাদের হাত ধরে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা, মহকুমা এবং থানা এলাকার বাজারগুলোতে পৌঁছে যাবে পদ্মার রূপলী ইলিশ। 2012 সালের 1 আগস্ট থেকে ভারত সহ বিশ্ববাজারে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ সরকার। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। মুন্সিগঞ্জের মাওয়াঘাটে জমজমাট মাছের বাজার। পদ্মার ইলিশ কিনতে দূর দূরান্ত থেকে ভিড় করেন ক্রেতারা। ফজরের আজানের পরপরই ক্রেতা বিক্রেতার হাক ডাকে সরগরম মাওয়ার মাছ বাজার। সরবরাহ বাড়ায় কম মাছের দামও। প্রতি কেজি ইলিশ বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকায়, আর কই 700, রিটা 1000, চিতল 600, দেশি শিং 700 এবং চাষের শিং মাছ 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই পদ্মার ইলিশ সহ নানা প্রজাতির দেশীয় মাছ কিনতে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জেলা থেকে যাচ্ছেন ব্যবসায়ীরা। তাজা এবং ফরমালিন মুক্ত মাছ কেনার আশায় ভিড় করেন সাধারণ ক্রেতারাও। বাজারটিতে 29টি আড়ত এবং 150টি দোকানে প্রতিদিন গড়ে কোটি টাকার মাছ কেনা বেচা হয়। পহেলা জানুয়ারি থেকে আন্তর্জাতিক ফ্লাইট চালু সহ সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা দিয়েছে সৌদি সরকার। এতে করে অন্যান্য দেশে আটকা পড়া সৌদি নাগরিকরা দেশে ফেরার পাশাপাশি সৌদি আরবের বসবাসরতরাও দেশের বাইরে ভ্রমণ করতে পারবেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়। রিয়াদ থেকে বিস্তারিত জানিয়েছেন আরিফুর রহমান। বৈশ্বিক করোনা পরিস্থিতি বিবেচনা করে সৌদি সরকার আগামী 1 জানুয়ারি অর্থাৎ 2021 সালের জানুয়ারি মাসের 1 তারিখ থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল সেটি তুলে দিয়েছে। অর্থাৎ আগামী 1 জানুয়ারি থেকে সকল ধরনের আন্তর্জাতিক যোগাযোগ এবং ফ্লাইট চলাচল সেটা কিন্তু চালু হচ্ছে সৌদি আরবে। এর আগে সৌদি আরবে এই গত
মার্চের 15 তারিখ থেকে যে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছিল সেটি কিন্তু আবারও বিশেষ বিমানের মাধ্যমে বেশ কিছু ফ্লাইট চলাচল করেছে বিশ্বের বিভিন্ন দেশে। এখানে থাকা প্রবাসী যারা আছেন তারা তাদের নিজেদের স্বজনদেরকে আশ্বস্ত করতে পারছেন যে অচিরেই হয়তো তারা ফিরতে পারবেন। এখানে থাকা প্রবাসীরাও কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন যে তারা এই সিদ্ধান্তে খুশি। আমরা যারা সৌদি আরবে আছি এবং দেশে আছি তারা অবাধে আবার ফ্লাইটের মাধ্যমে আসা যাওয়া করতে পারবো। 2021 জানুয়ারি থেকেই আন্তর্জাতিক ফ্লাইট ওপেন করে দিবে। এখনো আছে বিশেষ ফ্লাইট হিসাবে, কিন্তু আগের মতো স্বাভাবিক গতিতে চলবে সেই জিনিসটা তারা আমাদের প্রবাসীদের মাঝে ঘোষণা দিয়ে আমাদেরকে তারা আশ্বস্ত করেছে এবং আমাদের যে ভাইরা দেশে আছে তারা আসতে পারবে এবং এই জন্য আমরা সৌদি সরকারকে ধন্যবাদ জানাই। দেশে থাকা প্রবাসী যারা আছেন তারা কিন্তু এখন নিশ্চিত হতে পেরেছেন যে একটি সুনির্দিষ্ট তারিখ তারা পেয়েছেন, যে তারিখ থেকে কিন্তু মূলত তারা এই সৌদি আরবে আবারও আগের মতো আসা যাওয়া করতে পারবেন। রিয়াদ থেকে আরিফুর রহমান, সময় সংবাদ। এদিকে করোনা মহামারীর কারণে বাংলাদেশ সহ 32টি দেশের উপর জারি করা নিষেধাজ্ঞা এখনও তুলে নেয়নি কুয়েত সরকার। এতে চরম হতাশায় ভুগছেন ছুটিতে থাকা কুয়েত প্রবাসী বাংলাদেশিরা। অনেকেই হয়ে পড়েছেন কর্মহীন। কুয়েত থেকে বিস্তারিত জানিয়েছেন শরীফ মোহাম্মদ মিজানুর রহমান। এখনো তুলে নেওয়া হয়নি বাংলাদেশ সহ 32টি দেশের উপর বিমান চলাচলের নিষেধাজ্ঞা। ফলে ছুটিতে থাকা প্রবাসী বাংলাদেশে আছেন চরম বিপাকে। মাঝে মধ্যে চার্টার বিমান চালু হলেও কিন্তু কুয়েতে আসার কোনো বিমানে যাত্রী বহন করা হচ্ছে না। ছুটিতে থাকা প্রবাসীরা অনেকেই আকামাহীন হয়ে এবং অনেকের আকামা শেষ হওয়ার পথে। এমত অবস্থায় তারা আছেন চরম হতাশার মধ্যে। কুয়েতে কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে যেন অতি শীঘ্র বিমান সার্ভিস কুয়েত টু ঢাকা, ঢাকা টু কুয়েত চালু করা হয়, তাতে করে আমাদের যারা আটকে পড়া কুয়েত প্রবাসীরা যেন দ্রুত কুয়েত ফিরতে পারে। প্রতিটি প্রবাসী নাগরিক খুবই চিন্তিত এবং হতাশার বেড়াজালে আছেন। আমরা চাই বাংলাদেশ সরকার এবং কুয়েত সরকার কূটনৈতিকভাবে আলাপ আলোচনা করে বিমান চলাচলের ব্যাপারটা নিয়ে খুব শীঘ্রই একটা সমাধান করবেন। বাংলাদেশ সরকার কুয়েত সরকারের সাথে কূটনৈতিক সহযোগিতার মাধ্যমে বিমান চলাচল চালু না করেন এসব শ্রমিকরা হয়ে পড়বেন কর্মহীন। শরীফ মোহাম্মদ মিজানুর রহমান, সময় সংবাদ, কুয়েত। পদ্মা বহুমুখী সেতুর সঙ্গে সরকারি সিদ্ধান্তে দ্রুত গতিতে এগিয়ে চলেছে ঢাকা মাওয়া ভাঙ্গা রেলপথ নির্মাণ কাজ। তবে এক্ষেত্রে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণের তালিকায় থাকা মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে স্থাপনা সরিয়ে নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এতে ক্ষতিপূরণ পাওয়া নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন তারা। মাদারীপুর থেকে সঞ্জয় কর্মকার অভিজিতের তথ্য, শাহাদাত আখনের ছবি নিয়ে রিপোর্ট। মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি, কুতুবপুর, মাতবরের চর, পাঁচচর, সন্ন্যাসীর চর ও দত্তপাড়া ইউনিয়নের উপর দিয়ে যাচ্ছে ঢাকা মাওয়া ভাঙা রেলপথ। কাজও চলছে দ্রুত গতিতে। রেলপথের জন্য প্রথম ধাপ শেষে দ্বিতীয় ধাপে জমি অধিগ্রহণ করতে যাচ্ছে সরকার। এরই অংশ হিসেবে 6টি ইউনিয়নের 18টি মৌজার অন্তত 500 জমির মালিকদের ক্ষতিপূরণ না দিয়ে গাছপালা, ঘরবাড়ি ও স্থাপনা সরিয়ে নিতে বলা হয়েছে। রেলপথ মন্ত্রণালয় ও প্রশাসনের চাপে তা ভেঙে ফেলছে স্থানীয়রা। তবে তারা জানেন না কি পরিমাণ ক্ষতিপূরণ পাবেন তারা, কিংবা ক্ষতিপূরণের তালিকায় তাদের নাম রয়েছে কিনা। আমাদের এখানে সম্পূর্ণ ঘর দরজা ছিল, আমরা সব ভেঙে দিয়েছি, কিন্তু আমাদের অন্তত ক্ষতিপূরণ কি দেবো না দেবো সরকার আমরা কিছু জানি না। আমি বললাম যে আমরা তো বিল পাইনি, এখন আমরা ঘর ভাঙবো কেন, মানে ভেঙে দিতে হবে, তা আমাদের বিল আপনারা পাইবেন। জমির মালিকরা ক্ষতিপূরণের প্রকৃত অর্থ থেকে যাতে বঞ্চিত না হয় এ ব্যাপারে জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন সচেতন নাগরিক কমিটি। জেলা প্রশাসন সহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সহ সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা সকলেই তাদেরকে আশ্বস্ত করবেন যাতে করে তারা সুনির্দিষ্টভাবে তাদের সুনির্দিষ্ট যে ক্ষতিপূরণ যাতে পায় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য। অবশ্য স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্যে নিজ নিজ এলাকায় গিয়ে ক্ষতিপূরণের অর্থ পৌঁছে দেয়া হবে বলে জানান জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তা। তারা যেন কোনো দালালের খপ্পরে না পড়ে, বা তারা যে জেনুইন টাকাটাতে আমরা একদম স্পটে যেয়ে তাদেরকে দিতে চাই। জেলা প্রশাসন থেকে সবশেষ 7 ধারার নোটিশ দেয়া হয়েছে, কিন্তু বিধি রয়েছে 8 ধারা নোটিশ দেওয়ার পরে স্থাপনা সরিয়ে নেয়ার। ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে ইতোমধ্যে 157 কোটি টাকা জেলা প্রশাসনের ভূমি অধিগ্রহণ শাখায় জমা দিয়েছে রেলপথ মন্ত্রণালয়। সময় সংবাদ, মাদারীপুর।
দিনাজপুরের হিলি স্থলবন্দরে পেঁয়াজ আমদানি রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবেই চললেও দাম কিছুটা বেশি। ব্যাপারে বিস্তারিত জানাতে সেখানে আছেন সহকর্মী শফিকুল ইসলাম শফিক। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শফিক, ধন্যবাদ সবুজ। হিলি স্থলবন্দর দিয়ে মূলত যেসব পণ্য আমদানি হয়ে থাকে তার মধ্যে বিশেষ করে কাঁচা মরিচ এবং পেঁয়াজটা মূলত এখানে আমদানি হয়ে থাকে। আর এই কাঁচা মরিচ এবং পেঁয়াজের আমদানি কিন্তু মোটামুটি স্বাভাবিক রয়েছে। আগে যেমন আমদানি হতো বর্তমানে ঠিক তেমনই আমদানি হচ্ছে। তবে পেঁয়াজের বাজার সেটা কিন্তু একদম কয়েকদিন থেকে কিন্তু একই অবস্থায় চলছে। তবে কাঁচা মরিচের দামটা কিন্তু কমে গেছে। পেঁয়াজ বর্তমানে আজকে হিলি স্থলবন্দর এবং আড়তগুলিতে বিক্রি হচ্ছে 39 থেকে 40 টাকা কেজি, যেটা 2-4 দিন আগেও কিন্তু একই ছিল। তবে সপ্তাহখানিক আগে এই পেঁয়াজগুলির দাম ছিল আপনার 30 টাকা 28 টাকা দাম ছিল। তবে কাঁচা মরিচের দামটা কিন্তু আজকে মূলত অনেকটা কম আমরা দেখতে পেরেছি। প্রতি কেজি কাঁচা মরিচের দাম কিন্তু এখানে 40 থেকে 50 টাকা কম বিক্রি করছে। আজ থেকে 3 দিন আগেও কাঁচামরিচের আমরা দেখেছিলাম যে 140 থেকে 50 টাকা বিক্রি হলেও বর্তমানে কিন্তু আপনার বিক্রি হচ্ছে 80 থেকে 85 টাকা কেজি। তো আমি আমদানিকারকদের সাথে কথা বলেছিলাম, আমদানিকারকরা যেমনটা বলছেন বা পাইকাররাও কিন্তু একই কথা বলছেন যে ভারত থেকে আমদানি কাঁচামরিচের বেশি হচ্ছে এবং দেশীয় যে কাঁচামরিচের সরবরাহ বৃদ্ধি পাওয়ার কারণে মূলত কাঁচামরিচের দামটা কিন্তু অনেকটা কমে গেছে। তারা বলছেন যে যদি এভাবে সরবরাহ যদি বৃদ্ধি পেতে থাকে কাঁচামরিচের দামটা কিন্তু অনেকটা কমে যাবে বলে তারা বলছেন। আর একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে পেঁয়াজের যে বিষয়টা, যে ব্যবসায়ীরা দাবি করছেন যে ভারতে বিভিন্ন রাজ্যে বন্যার কারণে মূলত সেখানে পেঁয়াজের উৎপাদন বা সরবরাহ কমে গেছে, যে কারণে আমদানিকারকদেরকে পেঁয়াজ বেশি দামে কিনতে হচ্ছে, যার কারণ প্রভাবটা পড়েছে কিন্তু এখানে। তবে এখানে ব্যবসায়ীদের কাছে কিন্তু একটা প্রশ্ন ছিল যে যেহেতু ন্যাপেড ভ্যালু কিন্তু বর্তমানে নাই, যেহেতু তারা ইচ্ছা করলেই কিন্তু যে মূল্য কিনবে ঠিক সেই মূল্যে তারা কিন্তু পেঁয়াজটা আমদানি করতে পারে, তাহলে পেঁয়াজের দামটা কেন বাড়ছে? তো আসলে তারা বলতে ভারতে বৃদ্ধি পাওয়ার কারণে মূলত এর প্রভাবটা পড়েছে। ব্যবসায়ীদের পক্ষ থেকে আর একটা কথা বলা হচ্ছে, সরকার যে শুল্ক নিচ্ছে, যে সরকার যে 5% যে ডিউটি সেটা যদি প্রত্যাহার করে দামটা কিন্তু নাগালের মধ্যে আসবে। হিলি স্থলবন্দর থেকে আমার কাছে ছিল সর্বশেষ খবর। হিলি স্থলবন্দরের আমদানি রফতানির খবর জানাচ্ছিলেন সহকর্মী শফিকুল ইসলাম। 2041 সালের মধ্যে উন্নত দেশের অবস্থানে যেতে ব্যবসায়ী, সরকারি কর্মকর্তা ও নীতি নির্ধারক সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন বিজিএমইএর সাবেক সভাপতি ও আওয়ামী লীগের নতুন শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান। রোববার রাজধানীর ধানমন্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে কথা বলেন তিনি। এ সময় সরকারের লক্ষ্য অর্জনে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠনে বিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম। তিনি বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসায়িক বিভিন্ন সংগঠন যেসব কাজ করছে, ক্ষমতাসীন রাজনৈতিক দলে ব্যবসায়ী নেতা থাকলে তা আরও দ্রুত ও সহজে বাস্তবায়ন করা সম্ভব। ব্যবসা বাণিজ্য যদি দেশের উন্নতি না হয় তাহলে সেইখানে কিন্তু কখনোই দেশকে এগিয়ে নেওয়া যায় না। তো সেইখানে আমি চেষ্টা করব যে কিভাবে 2041 সালের এই যে ভিশন, এই ভিশনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় এবং এটাকে যেভাবে সুফল করা যায়। পার্টিতে যদি আমাদের সাথে একযোগে কাজ করা একজন প্ল্যাটফর্মে আমরা যদি পাই, অবশ্যই এটা সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য একটা সহযোগী ভূমিকা রাখবে। আত্মনির্ভরশীলতার পাশাপাশি আরও 10 জন নারীর কর্মসংস্থান সৃষ্টি করার স্বপ্ন বগুড়ার তাহমিন আক্তার তনুর দীর্ঘদিনের। গেল কয়েক বছরে সেই স্বপ্নের বাস্তবে রূপ দিয়েছেন তিনি। তার 10 লাখ টাকার পুঁজি এখন কোটিতে পৌঁছেছে। 3টি প্রতিষ্ঠানে প্রত্যক্ষ পরোক্ষভাবে কাজ করছেন শতাধিক নারী। তারই অনুপ্রেরণায় অনেক নারী গড়ে তুলেছেন নতুন নতুন প্রতিষ্ঠান। নারী উদ্যোক্তাদের সামনে এগিয়ে নেয়ার তনুর গল্প জানাচ্ছেন মাজেদুর রহমান, ছবি তুলেছেন রবিউল ইসলাম। বগুড়া শহরের নারীদের জন্য প্রথম জিমনেশিয়ামের উদ্যোক্তা তনু। স্বাচ্ছন্দ্যে জিম করতে পেরে উচ্ছ্বসিত নারীরা। আমাদের অনেক পজিটিভ ফ্যামিলি আছে যারা হয়তো ছেলেদের সাথে অ্যালাউ করে না জিম, সেই ক্ষেত্রে আমাদের তনু আপুকে অসংখ্য ধন্যবাদ যে সে শুধু মেয়েদের জন্য জিমটা করছে। এখানে ট্রেনার মেয়ে আমাদের ট্রেন করে আমাদের বডি ফিটনেস ঠিক রাখার জন্য। আমাদের এখানে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে সব কিছু মেনটেন করে এখানে জিম করা হয়।
বগুড়ার নারী উদ্যোক্তা তনুর গল্পের শুরুটা 2012 সালে একটি বিউটি পার্লারের মধ্যে দিয়ে। স্বামীর দেওয়া 10 লাখ টাকা পুঁজি এখন কোটিতে পৌঁছেছে। লাবণ্য নামের 2টি বিউটি পার্লার, লেডিস জিমনেশিয়াম সেন্টার, বুটিক্স, বাটিক, প্রিন্টেড থ্রি পিস তৈরিতে কাজ করছেন প্রায় শতাধিক নারী। সেলাই ফোনা করে যে টাকাটা আমার হাতে আসে, বাচ্চাদের চাহিদাটা মেটাতে পারি বা আমার সংসারে অনেক কিছু করতে পারি। স্কুল বন্ধ থাকায় আমি বাসায় বসে আছি, তাই অবসর টাইমে কিছু টাকা হাতে আসবে, তাই এমব্রয়ডারি কাজটা করি আমি। এই কাজ করে আমি এখন স্বাবলম্বী হয়েছি, টাকা থাকে আমার হাতে, নিজের ইচ্ছা মতো খরচ করতে পারি, বাচ্চাকে লেখাপড়া করাতে পারি। 3 সন্তানের জননী তনু ব্যবসাটি ই-কমার্সের মাধ্যমে সারা দেশে ছড়িয়ে দিতে চান। হাতের কাজের, তারপরে পার্লারের পাশাপাশি তখন আবার লেডিস জিম দিয়ে শুরু করলাম। তো সব মিলাই মোটামুটি এখন ভালো কিছু হচ্ছে। হাতের কাজ করছে 30-40 জন, সব মিলিয়ে মোটামুটি ভালোই যাচ্ছে। কর্মসংস্থান সৃষ্টি করতে বিনামূল্যে 80 জন নারীকে বিউটিশিয়ান এবং সেলাই কাজের প্রশিক্ষণ দিয়েছেন এই নারী উদ্যোক্তা তনু। মাজেদুর রহমান, সময় সংবাদ, বগুড়া। ঝালকাঠির ভীমরুলি গ্রামের ভাসমান আমরার বাজার জমে উঠেছে। মৌসুমের মাঝামাঝি সময়ে কম দাম পাচ্ছেন চাষিরা। অতিবৃষ্টি এবং বন্যায় আমরার ফলন কম হয়েছে। আমরার বেচাকেনার খবর জানাতে সেখানে আছেন সহকর্মী পলাশ রায়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পলাশ, এখন পাওয়া গেছে না, একবারে সেই সব খালগুলো এখন আমরার ভাসমান হাট বাজারে পরিণত হয়েছে। এই আমরার মৌসুমকে কেন্দ্র করে ঝালকাঠির অসংখ্য খালে এখন বসেছে আমরার ভাসমান বাজার। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখছি, বরিশালের সুস্বাদু আমড়া নামে যে আমড়া সারা দেশে সরবরাহ হচ্ছে, সেই আমড়ার প্রধান যোগান দেয় এই ঝালকাঠি জেলা। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এটা ঝালকাঠি সদর উপজেলার ভীমরুলি গ্রামের ভীমরুলি খাল। মূলত এই খালেই প্রধান ভাসমান হাট বাজার বসে আসছে সেই প্রাচীন কাল থেকেই। আমার পেছনে যত দূর চোখ যায় অত দূর পর্যন্ত অসংখ্য নৌকায় স্থানীয় চাষিরা আমড়া বেচতে এসেছেন এই ভাসমান হাটে। আর দূর দূরান্তের অসংখ্য পাইকার এসেছেন এখানের আমড়া সারা দেশে ছড়িয়ে দেওয়ার জন্য। তবে চাষিরা আমাকে জানিয়েছেন এবছর সাম্প্রতিক বন্যার কারণে এবং অতিবৃষ্টির কারণে আমড়ার ফলন কম হয়েছে, যে কারণে একটু দামও কম পাচ্ছে। কারণ সেই আমড়ার যে আকারটা সেটা একটু কম হয়েছে। তবুও কৃষি বিভাগ আমাকে যেটা জানিয়েছে যে হেক্টর প্রতি 15 মেট্রিক টন আমড়ার ফলন হয়েছে। এখন মৌসুমের মাঝামাঝি সময়ে 800 টাকা থেকে শুরু করে 1200 টাকা দাম পাচ্ছেন মন প্রতি স্থানীয় চাষিরা। তবে এই মৌসুমের শেষ দিকে 2000 টাকা মন দরে এই আমড়া বিক্রি হবে। কৃষি বিভাগ আমাকে আরো জানিয়েছে সবকিছু মিলিয়ে 2.5 কোটি টাকার আমড়া বিক্রি হবে ঝালকাঠির বিভিন্ন ভাসমান হাট বাজার থেকে। তো শেষ পর্যায়ে স্থানীয় চাষিরা ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন বলে কৃষি বিভাগ মনে করে। তো এই ছিল ঝালকাঠির ভাসমান আমরার বাজার থেকে সর্বশেষ অবস্থা। সবুজ। চলমান করোনা পরিস্থিতি আর ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত টাঙ্গাইলের শাড়ি ব্যবসায়ীরা। দীর্ঘদিন পর বাজিতপুর শাড়ি কাপড়ের পাইকারি হাট চালু হলেও দেখা মিলছে না দূর দূরান্তের ক্রেতাদের। ক্রেতার সংখ্যা কম হওয়ায় শাড়ির কম মূল্যে বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এতে চরম লোকসানে পড়েছেন তাঁতি ও ব্যবসায়ীরা। টাঙ্গাইল থেকে কাদির তালুকদারের তথ্য, রাশেদ খানের ছবি নিয়ে রিপোর্ট। চলমান করোনা পরিস্থিতিতে দেশব্যাপী লকডাউন থাকায় দীর্ঘদিন হাটবাজার ও দোকানপাট বন্ধ ছিল। এতে তাঁত মালিকরা তাদের উৎপাদিত শাড়ি বিক্রি করতে পারেননি। অন্যদিকে করোনা শেষ হতে না হতেই আবার শুরু হয় ভয়াবহ বন্যা। দীর্ঘদিন টাঙ্গাইলের বাজিতপুরে পাইকারি কাপড়ের হাট বসলেও দেখা মিলছে না ক্রেতার। 2-4 জন ক্রেতা শাড়ির হাটে আসলেও কাপড়ের দাম বলছে কম। প্রতিটি কাপড় উৎপাদনের খরচের চাইতে 150 থেকে 200 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। ফলে লাখ লাখ টাকার উৎপাদিত শাড়ি নিয়ে চরম বিপাকে তাঁতি ও ব্যবসায়ীরা। বিক্রি নাই, তাঁতি মনে করেন যে ঋণ পিন করে তাঁত করছে, কিস্তি দেন লাগে। এদিকে বন্যা, এদিকে করোনা, মানে নানান দিকে সমস্যা হয়েছে। এক পিস কাপড়ে 100 টাকা করে লস হয়। এখন অনেক গরিব তাঁতি আছে, তাকে তো লস হলে তাও মানে টাকার দরকার। প্রতি সপ্তাহে 2 দিন হাট বসে। স্বাভাবিক পরিস্থিতিতে বাজিতপুর হাটে প্রায় 1 কোটি টাকার কাপড় বিক্রি হলেও বর্তমানে শাড়ি বিক্রি হচ্ছে মাত্র 10 থেকে 12 লাখ টাকার। সময় সংবাদ, টাঙ্গাইল। ওয়ালটন ফ্রিজ কিনে লাখপতি হলেন মৌলভীবাজারের গৃহিণী। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 7-এ দেয়া মিলিয়নিয়ার ও অসংখ্য লাখপতি শীর্ষক সুবিধার আওতায় 10 লাখ টাকা পান।
জেলার রাজানগর উপজেলার গৃহিণী গয়না বেগম মৌলভীবাজারের ওয়ালটন প্লাজা শ্রীমঙ্গল রোড শাখায় তার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। এ সময় ওয়ালটনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এবার জানাবো দেশের পুঁজিবাজারের খবর। চলে যাচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জের অফিসিয়াল ওয়েবসাইটে। প্রথমে দেখে নেব সূচকের অবস্থান। এই মুহূর্তে মিশ্র প্রবণতার মধ্য দিয়ে লেনদেন হচ্ছে ঢাকা স্টক এক্সচেঞ্জে। সার্বিক সূচক ডিএসসি এক্স ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 5101 পয়েন্টে এবং এখন পর্যন্ত বেড়েছে প্রায় 7.5 পয়েন্টের মতো। ডিএসসি এস ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1171 পয়েন্ট এবং এখন পর্যন্ত বেড়েছে মাত্র 0.41 পয়েন্ট এবং DS30 ইন্ডেক্স এই মুহূর্তে অবস্থান করছে 1756 পয়েন্টে এবং এই সূচকটি নিম্নমুখী প্রবণতা দেখাচ্ছে। এখন পর্যন্ত কমেছে 0.64 পয়েন্ট এবং টাকার অঙ্কে এখন পর্যন্ত লেনদেন হয়েছে 547 কোটি টাকার শেয়ার এবং এখন পর্যন্ত লেনদেন হওয়া শেয়ারের মধ্যে 179টি কোম্পানির শেয়ারের দাম বেড়েছে, দাম কমেছে 126টির এবং দাম অপরিবর্তিত আছে 50টি প্রতিষ্ঠানের শেয়ারের। দর্শক, এবার আমরা চলে যাব টপ 20-তে। টপ 20 শেয়ারের প্রথমেই অবস্থান করছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 117 টাকা 20 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 119 টাকা 50 পয়সা পর্যন্ত। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বেক্সিমকো এবং এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 25 টাকা 80 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 26 টাকা 20 পয়সা পর্যন্ত। তালিকার তৃতীয় নম্বরে রয়েছে ব্র্যাক ব্যাংক। এই প্রতিষ্ঠানের প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 44 টাকা 20 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 45 টাকা 60 পয়সা পর্যন্ত। তালিকার চতুর্থ নম্বরে রয়েছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 52 টাকা 50 পয়সা দর এবং সর্বোচ্চ দর প্রায় এমনই ছিল, 52 টাকা 60 পয়সা পর্যন্ত উঠেছিল সর্বোচ্চ। পঞ্চম অবস্থানে আছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 317 টাকা দর এবং সর্বোচ্চ দর 324 টাকা পর্যন্ত উঠেছিল, অর্থাৎ বেশ খানিকটা উপরে গিয়েছিল এই প্রতিষ্ঠানের শেয়ারের দাম। এখন তালিকার ষষ্ঠ নম্বরে রয়েছে ওরিয়ন ইনফিউশন। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 98 টাকা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 99 টাকা 50 পয়সা পর্যন্ত। তালিকার সপ্তম নম্বরে রয়েছে ইস্টার্ন ইন্স্যুরেন্স। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 104 টাকা 90 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 105 টাকা 90 পয়সা পর্যন্ত। এবং অষ্টম নম্বরে রয়েছে আইএফআইসি। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 11 টাকা 90 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 12 টাকা 30 পয়সা পর্যন্ত। তালিকার নবম নম্বরে রয়েছে নাহি অ্যালুমিনিয়াম। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 59 টাকা 30 পয়সা দর এবং সর্বোচ্চ দর উঠেছিল 59 টাকা 70 পয়সা পর্যন্ত। তালিকার দশম নম্বরে রয়েছে সামিট পাওয়ার। এই কোম্পানির প্রতিটি শেয়ার এই মুহূর্তে লেনদেন হচ্ছে 43 টাকা 40 পয়সা দর এবং এই কোম্পানির প্রতিটি শেয়ার লেনদেন হয়ে সর্বোচ্চ দর উঠেছিল এই কোম্পানির 43 টাকা 50 পয়সা পর্যন্ত। দর্শক, আমরা দেখে নিলাম ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের সূচকের অবস্থান এবং টপ 20 তালিকার প্রথম 10টি শেয়ারের এই মুহূর্তের লেনদেন অবস্থার খবর। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। গত 10 বছরে স্থায়ী ক্যাম্পাসে যায়নি বেশিরভাগ বেসরকারি বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থী হারানোর ভয়ে বন্ধ হচ্ছে না সিটি ক্যাম্পাস, দায় সারা জবাব ইউজিসির। 1 জানুয়ারি থেকে সব ধরনের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার ঘোষণা সৌদি সরকারের। চালু হবে আন্তর্জাতিক ফ্লাইট, খুশি প্রবাসীরা। কাতারে নিষেধাজ্ঞা অব্যাহত। এবং উপহার হিসেবে আজ পশ্চিমবঙ্গে যাচ্ছে 1,500 টন রূপালী ইলিশ। উচ্ছ্বসিত করোনায় ইলিশ সংকটে থাকা কলকাতার বাঙালিরা। এই ছিল সময়ের বাণিজ্যে, সঙ্গে থাকুন সময়ে।